জাতিসংঘর যে মহাসচিব তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করে। রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি? ডোনাল্ড ট্রাম্প 43টা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ? শুধুই কি ডক্টর ইউনুসের আশার বাণী? আন্তর্জাতিক সহায়তা বাড়ার কোনো ইঙ্গিত এখনো পায়নি। ডক্টর ইউনুস 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর যে আশার কথা শুনিয়েছেন, সেটি কি বাস্তবে আদৌ সম্ভব? শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করছে ডক্টর ইউনুস, এই ডক্টর ইউনুসের টোটাল দুর্নীতির ডকুমেন্টস একদম প্রমাণ সহ আমার হাতে এসে পৌঁছেছে। আজকে আমি শুধু একটু তুলনা করতে চাই যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেওয়ার একটা চেষ্টা করছেন, তার সাথে আমি তুলনা করতে চাই যে এই যে আপনাদের তথাকথিত ডক্টর ইউনুস, তার অর্থনৈতিক দুর্নীতি কতটুকু। ডক্টর ইউনুস যে গ্যারাকলে পড়েছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনুসকে এই বাঘ যে কোনো সময় খেয়ে ফেলবে। তাকে এই বাঘের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ। ফলে ডক্টর ইউনুস নিজেকে এবং দেশকে যদি রক্ষা করতে চান, তাহলে তার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে একটি আপোষ। ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জাতিসংঘ মহাসচিব ক্ষমতা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জাতিসংঘ মহাসচিব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ক্ষমতা দিলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন জাতিসংঘের মহাসচিব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনুসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, এবং যারা নাকি আওয়ামী লীগকে হেড করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ফরজ হয়ে যাবে আমার মনে হয় দেখাটা। যদি এইভাবে ভুলি ভাই, ভুল হবে না, আল্লাহ তুমি মাফ করো। যাই হোক দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা আপনার এক প্রকার ধরতে পারেন, মানে নির্বাচন যদি আজকে হয়, ধরেন আজকেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। মানে আমি যদি এইভাবে মানে গুরুত্বটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বললাম। দর্শক বন্ধুরা, আপনার সমন্বয়ক হাসনাত, সার্জিস এরা যতই বলুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, কিন্তু পারবে? উল্টো দিকে এই বৈষম্য বিরোধী নামে যে দলটা গঠিত হয়েছে, এই দলটা নির্বাচন করতে পারবে আগামী নির্বাচনে? আসলে এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলতে হবে যে এই অন্তর্বর্তীকালে সরকার, ডক্টর ইউনুস আপনার জাতিসংঘর যে আছে মহাসচিব আছে, ঠিক আছে, তো উনি কিন্তু আসার পরে রোহিঙ্গাদের সাথে তো আপনার উনি ইফতারি করে, এবং সেখানে ডক্টর ইউনুস বক্তব্য রাখেছে ঈদ আসতে আরো 15 দিন বাকি আছে, আপনি এর আগেই চলে আসছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঈদের থেকেও বেশি খুশি, কিংবা ঈদের মতো আমার কাছে আনন্দ লাগতেছে আপনি আসাতে। মানে এভাবে ডক্টর ইউনুস তার নিজের ফিলিংসটা প্রকাশ করে। এখন ভাই, জাতিসংঘ থেকে যখন নাকি এই মানুষটা আসে, তখন আপনার পিনাকি, তারপর হচ্ছে ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী, দেখবেন মানে কি পরিমাণ যে ফেসবুকে, মেসেঞ্জারে, আপনার কি বলে ইউটিউবের যে আছে, মানে কি পরিমাণ যে পোস্ট টোস্ট করতেছে রে ভাই, কংগ্রাচুলেশন, শেখ হাসিনার আমলে কেউ হয় নাই, এইটা সেটা। শেখ হাসিনার আমলে উনি 2 বার আসছিল, শেখ হাসিনার আমলে উনি 2 বার আসছিল। আসুন এখন মেন পয়েন্টে যাই।
সেটি হচ্ছে জাতিসংঘের যে মহাসচিব তিনি ডিরেক্ট বলে দিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে। অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকারকে আপনার প্রায় 15 থেকে 20 কিলোমিটার লং একটা বাঁশ তেল মেখে মানে স্মুথ ভাবে দিয়ে দিলেন আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে। কি সেই বাঁশ দিলেন বিএনপি? সেটি হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকার মানে ডক্টর ইউনূসের আমলে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ নিবে না। আমি যে শুরুতে বললাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দলটা তারা নির্বাচন করতে পারবে, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিএনপির স্পষ্ট বক্তব্য যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটা সূক্ষ্ম হবে না, এবং এই নির্বাচনে যেই বৈষম্য নামে যে দলটা তারা নিজেরা দল গঠিত করতে চায়, এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা ওয়াদা করছে যে যতটুকু সহায়তা সরকার থেকে করার প্রয়োজন বা ম্যান্ডেটের যে জায়গাটা বা আপনার ইটা থাকবে, ঘরটা থাকবে, যতটুকু করার প্রয়োজন ভোট কেন্দ্রে ততটুকু সহায়তা করবে এই অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে। তাহলে এই সরকারের অধীনে নির্বাচন হলে কতটুকু সূক্ষ্ম হবে সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না। অতএব এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না। এখন এই ছবিটা দেখেন, যখন নাকি বিএনপি এই বক্তব্য রাখে ঠিক তখন জাতিসংঘর যে মহাসচিব তিনি আপনার আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করে। সমন্বয়ক মাহিন একটা কথা বলছিল না যে আপনি হচ্ছে পাহারাদার, আপনি কে? আপনি দেশেরকে পাহারা দিবেন, আপনি দেশের স্বার্থে নাক গলাতে আসবেন না। এটাকে আমরা দেখতেছি, কিংবা আমাদের যেই অন্তর্বর্তীকালে সরকার আছে তারা এটাকে হ্যান্ড ওভার কিংবা আপনার কন্ট্রোল করবে, তারা দেখাশোনা করবে। আপনি কে? তাহলে এই আমেরিকার যে মহাসচিব জাতিসংঘের তিনি কেন আপনার ইয়ের সাথে বসলো, সেনা প্রধানের সাথে বসলো? কারণ একটাই, বাংলাদেশের সেনাবাহিনীর মানে আপনার জাতিসংঘের যে মহাসচিব আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে বুঝাইছে যে বহির্বিশ্বে কিংবা জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সুনাম আছে, তো এই সুনামটাকে ধরে রাখতে হলে বাংলাদেশের যে আগামী নির্বাচনটা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘের বিশেষ দৃষ্টিভঙ্গি থাকবে, এবং সেখানে যে আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা কেউ এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। এবং এই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগ যে এত বড় একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টিকে নির্বাচনে আনতে চায় না। ওই কিরে আমি এটা হাসনাতকে বলতেছি, অনেকেই বুঝতে পারেন যে ভাই হঠাৎ করে কি আপনি তুরমুজ ব্যবসা শুরু করলেন কিনা। আমি এর জন্যই বললাম যে ওই কিরে হাসনাত, সার্জিস বা সমন্বয়ক যে বা যারা আছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করব তাই না, আর সেনা প্রধানকে তাই না? তাহলে সেনা প্রধানের সাথে কেন বসতেছে, কিংবা সেনা প্রধানকে এই ধরনের কথা কেন বললো আসতেছি? সেই কথা বলার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে তোমরা যেই শান্তি রক্ষা মিশনে যাও সেটা থেকে যাতে তোমরা বঞ্চিত না হও, কিংবা বহির্বিশ্বে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে যেই সেনাবাহিনী নাকি এতটা নাম বা সুনাম তোমরা অর্জন করছো, এগুলো যাতে হাতছাড়া না হয়ে যায়। কিংবা এই যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, এই মিশন থেকে যাতে অন্য কোনো দেশের সেনাবাহিনী সেখানে তোমাদের জায়গাটা কি কেড়ে না নিয়ে যায়। বুঝতে পারে কি ইঙ্গিত দিছে? মানে কি বিএনপি যে কথাটা বলছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যেই দল তা করতেছে, এবং এই অন্তর্বর্তীকালে সরকার তারা যেই আপনার ওয়াদা করছে যতটুকু সহায়তা করবে
মানে সম্পূর্ণ বাস দিয়ে দিছে বিএনপি। সাবাস বিএনপি, এটাই হচ্ছে স্বাধীনতার দল। বুঝো না, বুঝো না, মধু 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 মিয়া মধু। আরে সার্জিস হাসনাত, আওয়ামী লীগ বিএনপি হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাংলাদেশের ৭১-এর দল। এই দল দুইটাকে তোমরা নিশ্চিহ্ন করে ফেলবা, এই দল দুইটাকে তোমরা শেষ করে দিবা না? ওই যে বৈশা বৈশা ওই যে কারণ বাজারে তরমুজ আলার মতো যায় তরমুজ বেচকা যাও, ঠিক আছে? যথেষ্ট হয়েছে তোমাদের খেলা, শেষ, অলমোস্ট শেষ। এখন থেকে খেলা হবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে শুধু খেলবে আওয়ামী লীগ আর বিএনপি, আদার্স কোনো দল পাত্তা থাকবে না, কারণ সবকটাই সুবিধাবাদী। এখন আসুন, আপনার জাতিসংঘের এই বক্তব্য এবং সেনা প্রধানকে বিশেষভাবে বলল যে বাংলাদেশে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনার বিশেষ একটা ভূমিকা পালন করতে হবে। যেই ভূমিকাটা হবে নিরপেক্ষ, যেই ভূমিকাটা পালন হবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, যেই ভূমিকাটা থাকবে বাংলাদেশের জনগণ যাতে তার ভোট দেওয়ার যেই অধিকার, যেই নাগরিকের যে একটা প্রাপ্য বা আপনার যে সার্টিফিকেট ভোট, তাই না, একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের, এটা তো ভাই সবচেয়ে পিওর ইচ্ছা নাকি, যে আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব। এটাই তো একটা ইচ্ছা থাকে ভাই একটা গণতান্ত্রিক দেশের নাগরিকের। তো এটাকেই ফিরে আনার জন্য জাতিসংঘের মহাসচিব আপনার বাংলাদেশের সেনা প্রধানকে বিশেষভাবে সতর্কবার্তা করে দেয়, বিশেষভাবে কি সতর্কবার্তা। এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হবে, এবং আওয়ামী লীগ কি অংশগ্রহণ নিবে। খেলা কি শুরু। এই সমন্বয়ক হাসনাত, সার্জিস, এরা আসলে যতই বলুক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে এইটা করবে সেটা করবে, আরে ভাই কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, লাস্টে ওই যে তুরমুজ বেচা বিক্রেতা, ওই কিরে ওই কিরে, বুঝে না বুঝে না মধু মধু। তাই আমিও বলতে চাই, বুঝে না বুঝে না সার্জিস হাসনাত, এটা স্বাধীনতার দল আওয়ামী লীগ আর বিএনপি, স্বাধীনতার দল, বুঝো না বুঝো না, এটা স্বাধীনতার দল, ৭১-এর দল, বুঝছো? অতএব এই সমন্বয়কদের খেলা কি অলমোস্ট ডান, শেষ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই বাংলাদেশে আমাদের ৭১-এর যে বিজয়, সেটা আবারও আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের। পুরো দেশ জাতির রক্তকে যেভাবে চুষে খাচ্ছে, তার চেয়ে ভয়াবহ খবর হলো যে ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ কক্সবাজার, উখিয়া, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, এই এলাকাকে কেন্দ্র করে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার চক্রান্ত হচ্ছে বহুদিন ধরে। সেখানে স্বাধীন জুমল্যান্ড নামে একটি রাষ্ট্র গঠন হবে। সেই রাষ্ট্রের সংবিধান রচনা করে ব্যাংকক থেকে, ফিলিপাইন থেকে এই বিদ্রোহীরা সেখানে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এবং তাদের প্রচুর অস্ত্রধারী সদস্য আমাদের পার্বত্য অঞ্চলের গহীন অরণ্যে ওখানকার আদিবাসীদের জীবন তছনছ করে ছেড়ে দিচ্ছেন। তো সেই ঘটনার সঙ্গে আবার অতি সম্প্রতি যুক্ত হয়েছে মায়ানমারের আরাকান আর্মির বিজয়। আরাকান আর্মি এমনি আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ব্যবহার করেছে যুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশের মাটিতে তাদের হাজার হাজার পেইড সেনা ছিল। আমি আজ থেকে ৪-৫ বছর আগে বান্দরবনে গিয়েছিলাম। সেখানে থানচি উপজেলার যে গহীন অরণ্য, বিশাল এলাকা, সেখানে প্রশাসন বলতে যা কিছু বলতে আর সেখানে আরাকান আর্মিদের কাছে অনেকটা জিম্মি ছিল ৪-৫ বছর আগে। এবং ওখানকার স্থানীয় কিছু নেতা আমাকে বলেছিলেন যে এখানে যারা আরাকান আর্মির সদস্য তারা বেশিরভাগই বাংলাদেশি আদিবাসী, এবং তাদেরকে অস্ত্র এবং প্রতি মাসে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা করে আরাকান আর্মি বেতন দিয়ে পোষেন। এখন তাদের বক্তব্য হলো যে এই কাজটি যদি সেনাবাহিনী করতেন,
এই আদিবাসীদেরকে তারা যদি কাজে লাগাতে পারতেন তাহলে এখানে আরাকান আর্মি ঢুকতে পারত না। তো বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেই আরাকান আর্মি এখন এতটা শক্তিশালী হয়ে পড়েছে যে তারা পুরো সেই যে রাখাইন রাজ্য এটি তারা দখল করে ফেলেছে মিয়ানমারের সেনাবাহিনীকে পরাজিত করে, এবং এখন তারা ওই বাংলাদেশের মধ্যে তাদের যে আবাসস্থল রয়েছে সেটার উপর তারা কর্তৃত্ব দেখাচ্ছে, এবং বাঙালিদের সঙ্গে তারা যে বিমাতাসুলভ আচরণ করছে সেই বিমাতাসুলভ আচরণের ফলে আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশ সীমান্তে আক্রমণ চালাতে পারে। ইতিমধ্যে তারা অনেক বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে, অনেক মালবাহী ট্রলার তারা ধরে নিয়ে গেছে এবং সীমান্তে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই গেল একটা। এবং এটির পেছনে চীন থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্ররা জড়িত। এই আরাকান আর্মির একটা ইকুয়েশন আমি বললাম। দ্বিতীয়ত হলো যে স্বাধীন জুমল্যান্ড যারা প্রতিষ্ঠা করতে চান পার্বত্য অঞ্চলে, তার আবার আরেকটি পক্ষ। তৃতীয় আরেকটি পক্ষ রয়েছে, সেটা হলো শান্তি বাহিনী। আবার চতুর্থ আরেকটি পক্ষ রয়েছে, শান্তি বাহিনীর বিরুদ্ধে আরেকটি পক্ষ, যেটি এই ইউনূস সরকার আসার পরে যে ব্যাংক লুটপাট করেছিল তারা। এইভাবে আমি 4টি পক্ষের নাম বললাম, মূলত এখানে 8 থেকে 10টি সশস্ত্র গ্রুপ তারা পুরো পার্বত্য অঞ্চলকে উত্তাল করে রেখেছে। এর মধ্যে 12 লাখ রোহিঙ্গা অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি হবে কম করে হলে 15 লাখ। তারা বাংলাদেশ সীমান্তে ঘাঁটি গেড়েছে এবং বিশ্বের যে সকল বড় বড় দেশ তারা দাতা সেজে এদেরকে লালন পালন করছেন এবং আমাদেরকে বাধ্য করছেন একটি তাদের যে জীবনযাত্রার একটি অংশ বহন করার জন্য। এবং শেখ হাসিনা যতদিন ছিলেন আমরা যতটুকু জেনেছি যে কম করে হলো 50,000 কোটি টাকা এই রোহিঙ্গারা ঢোকার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের এই দরিদ্র দেশের রাজকোষ থেকে তাদের পিছনে ব্যয় করা হয়েছে। এর বাইরে জাতিসংঘ দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে, আমেরিকা দিচ্ছে, আলাদা আলাদা দিচ্ছে, কিন্তু বড় অংশটা কিন্তু বাংলাদেশই দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আগে যেখানে প্রতিজনের জন্য বরাদ্দ ছিল $20, এটিকে এখন $8 করে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। তো বোঝার চেষ্টা করেন, 2.5 ভাগ কমিয়ে দেওয়া হয়েছে, যা দিয়ে তারা চলতে পারবে না। বাকিটা তারা বাংলাদেশ থেকে নেবে অথবা বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। এই রোহিঙ্গা যে জাতিটি, এটা একটা যোদ্ধা জাতি, আর একই সঙ্গে এরা বজ্জাত বটে। এরা পরস্পর দ্বন্দ্ব সংঘাত করে, মারামারি করে, কাটাকাটি করে। এদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো নয়। এদের একটা অংশ, খুব ছোট একটি অংশ, তারা আরাকান আর্মির সঙ্গে যারা এখন বিজয়ী তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, বাট বিরাট অংশটি এখনও তারা নেপিদোতে, অর্থাৎ মায়ানমার যে রাজধানী নেপিদোতে যে সামরিক সরকার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তারা স্থানীয়ভাবে আমাদের বাংলাদেশে যারা আছেন, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, একাধিক বিয়ে থেকে শুরু করে পতিতাবৃত্তি, এমন কোনো অপকর্ম নেই যে তারা সেগুলো কাজ করছে না। এবং তারা যে কোনো মানুষকে যদি একবার তাদের ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে, ওখান থেকে বের করে আনার ক্ষমতা সেনাবাহিনীর আছে কি না সেনাবাহিনী ভালো বলতে পারবে। তো এইভাবে আমাদের দেশের কিছু মোল্লা তারা যখন এই রোহিঙ্গারা আসলো, হঠাৎ করে তারা আবেগপ্রবণ হয়ে গেল, তাদেরকে আশ্রয় দিতে হবে। মুসলমান জাতি ভাই, এই সকল মোল্লাদের একজনকে এখন পাওয়া যাচ্ছে না। এবং কোনো মোল্লা গিয়ে সেখানে 2-4 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়েছেন, এরকম ঘটনা আমার জানা নেই। তো এই মোল্লারা তখন একটা ভাইব তুলেছে, রাজনৈতিক দলগুলো তখন ভাইব তুলেছে। আর শেখ হাসিনার মনে একটা দুরাশা ছিল যে তিনি এই জাতিগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করবেন। নোবেল তো তিনি পানেনি, অধিকন্তু এই যে অর্থনৈতিক সংকট, অর্থাৎ জাতীয় বাজেট থেকে যদি 50,000 কোটি টাকা গত 10 বছরে গিয়ে থাকে সেখানে, এই দায় শেখ হাসিনাকে বহন করতে হয়েছে। ফলে তার ব্যাংক শূন্য হয়েছে, জাতীয় অর্থনীতি জিডিপির মান কমে গেছে এবং তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে পালিয়ে যেতে হয়েছে। নোবেল পুরস্কার জোটা তো দূরের কথা,
যে অপমান এবং যে কষ্ট, দৈনন্দিন কষ্ট নিয়ে তিনি এখন দিনাতিপাত করছেন, এর চেয়ে মরে যাওয়া অনেক অনেক ভালো। নতুন যে সরকার এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তিনি এই ক্ষমতায় আসার পর হঠাৎ করে এখানে জাতিসংঘের মহাসচিব আসলেন। তো এই সময় তার আসার কথা নয়। বিভিন্ন কারণে এটি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে। প্রথম কারণ হলো মিস্টার ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক একেবারে দা কুমড়া সম্পর্ক। তার সঙ্গে বাইডেন প্রশাসনের ভালো সম্পর্ক ছিল, এই গেল একটা। দ্বিতীয়ত, যিনি বর্তমান মহাসচিব রয়েছেন অ্যান্থনি গুতেরেস, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ভালো নয়। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের যে সকল প্রতিষ্ঠানে ব্যাপক অর্থ বরাদ্দ দিত, সেখান থেকে তার অর্থ প্রত্যাহার করে নিয়েছে এবং জাতিসংঘের বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে তাদের সদস্যপদ পর্যন্ত আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে, যেটা একটা অথর্ব প্রতিষ্ঠান। এরা চুরি করে, চামারি করে, আমাদের টাকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা দেওয়ার চেষ্টা করে, নিজেরা খায় 80 টাকা আর খরচ করে 20 টাকা। ফলে এরকম অথর্ব প্রতিষ্ঠানে আমরা আর জনগণের ট্যাক্সের টাকা দেব না। তো সেই অবস্থাতে দুইজন লোক, অর্থাৎ অ্যান্থনি গুতেরেস, যে কিনা ডোনাল্ড ট্রাম্পের শত্রু, আর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নন, এই দুজনের একটা সম্মিলন হলো এই সময়টিতে রোহিঙ্গা ক্যাম্পে এসে। আপনার কি মনে হয় এটা কোনো সাধারণ ঘটনা, বা এর মধ্যে কি কোনো ইঙ্গিত নেই আগামী দিনের রাজনীতির? দ্বিতীয়ত, এখানে একটা ইফতার পার্টি হয়েছে, 1 লক্ষ লোকের ইফতার পার্টি, এবং অবাক করার ব্যাপার হলো যে রোহিঙ্গারা সাধারণত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং চট্টগ্রামের যে ভাষাটি, এটি মূলত রোহিঙ্গাদের যে রাজা মহাকবি আলাউল যখন সেই রোহিঙ্গা রাজার সভাকবি ছিলেন 7ম শতাব্দীতে, তো তখন সেখান থেকে মূলত এই ভাষাটা প্রথম রচিত হয়। আজকের যে চট্টগ্রাম অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, ওটা বলা হয় তখন রোসাঙ্গ রাজসভা। তো আলাউল তখন ওই ভাষাতে, অর্থাৎ স্থানীয় ভাষাতে একটি মহাকাব্য রচনা করেছিলেন, পদ্মাবতী। তো হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়েসি রচিত মহাকাব্য পদুমাবত, সেটির অনুবাদ করেছিলেন হিন্দি থেকে এই রোহিঙ্গাদের ভাষায়। তো সেই রোহিঙ্গাদের ভাষায় তিনি অনুবাদ করেছিলেন, এই গেল এক। এবং সেটি নিয়ে কিন্তু অতি সম্প্রীতিতে বলিউডে একটি ব্লকবাস্টার সিনেমা হয়েছে। ব্লকবাস্টার সিনেমা হয়েছে দীপিকা পাডুকোনকে নিয়ে, সম্রাট আলাউদ্দিন খিলজিকে উপলক্ষ করে, পদ্মাবতী। তো আপনারা দেখে নেবেন সেই কাহিনীটি। এখন এই যে রোসাঙ্গ রাজসভাতে বা রোহিঙ্গা রাজসভাতে যে ভাষার উদ্ভব হলো, চট্টগ্রামের ভাষার, এই গেল একটা উপলক্ষ। দ্বিতীয় উপলক্ষ হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন থেকে শুরু করে আমাদের একেবারে ফেনী নদীর এই পর্যন্ত, কুমিল্লা পর্যন্ত, এটা কিন্তু এক সময়, শুধু এক সময় নয়, প্রায় দীর্ঘ 700 থেকে 800 বছর ওই রোহিঙ্গা রাজাদের অধীনে ছিল। এটি চট্টগ্রাম স্বাধীন করা হয় শায়েস্তা খানের জমানাতে, কয়েকটি কারণে। প্রথম কারণটা হলো যে দিল্লিতে যখন সিংহাসন নিয়ে মারামারি হচ্ছিল, তখন সম্রাট যে দারা শিকো, তিনি বাংলাতে পালিয়ে এসেছিলেন এবং ঢাকার গভর্নর তাকে জায়গা না দেওয়ার কারণে তিনি প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে কুমিল্লাতে যান, ওখান থেকে চট্টগ্রামে যান এবং ওখান থেকে রোহিঙ্গা রাজসভায় যান। রোহিঙ্গা রাজা তাকে আশ্রয় দেওয়ার কথা বলে তাকে নেয়, কিন্তু তার সাথে বেইমানি করে। গভীর রাতে তাকে আক্রমণ করে মেরে ফেলে এবং মোগল রাজকন্যা অর্থাৎ দারা শিকোর কন্যাকে সেখানে ধর্ষণ করা হয়। এই খবর যখন আওরঙ্গজেবের কানে যায়, আওরঙ্গজেব ক্রোধে উন্মত্ত হয়ে যান এবং তিনি বাংলার যে পরবর্তী তার সময় যে গভর্নর ছিলেন শায়েস্তা খান, তাকে নির্দেশ দেন তার মামা, আওরঙ্গজেবের মামা, যে এই অঞ্চল দখল করো। তখন এই প্রথম
মুঘলরা বাংলাদেশে নৌবাহিনী তৈরি করে। এর আগে বাংলায় কোনো নৌবাহিনী ছিল না। এই নৌবাহিনী তৈরি করে এই নাফ নদী, তারপরে কক্সবাজার, উখিয়া, চট্টগ্রাম, কর্ণফুলী এই অঞ্চলে নৌযুদ্ধে এই মগ এবং রোহিঙ্গাদেরকে পরাজিত করে এই অঞ্চল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তারা একীভূত করে নেয়। তো এই ঘটনার আগে 800 বছর ধরে এই পুরো এলাকা তাদের ছিল। এখন আমরা তাদেরকে বলছি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা কিন্তু বলছে যে 800 বছর ধরে এরা ছিল আমাদের দাস। চট্টগ্রাম আমাদের, কক্সবাজার আমাদের, উখিয়া আমাদের, টেকনাফ আমাদের, সেন্ট মার্টিন আমাদের। এটা কিন্তু তাদের ভাষা। এবং তারা যেভাবে বসে আছে, তারা এখান থেকে নড়ার কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। এখন এই যে 12 লাখ যারা নির্যাতিত, যারা যোদ্ধা, যারা সংঘাতপ্রিয়, সেই মানুষগুলো যদি সেই ইনসার্জেন্সি শুরু করে, সামরিক আক্রমণ শুরু করে, আমাদের অবস্থা কী হবে? আমরা 3-4 হাজার শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে শত শত বালতি পানি খেয়েছি। আর সেই জায়গাতে এই সময়টিতে এসে অ্যান্থনি গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়েছেন, এবং সেখানে গিয়ে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রোহিঙ্গাদের ভাষায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি তাদের সাথে সুদীর্ঘ বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আপনারা কি এর মধ্যে কোনো হেতু খুঁজে পাচ্ছেন? কোনো আশঙ্কা, নাকি কোনো সুসংবাদ? আমি শুধু কাহিনী বললাম, যা বোঝার আপনারাই বুঝে নেন। শুধু একটা কথা বলি যে ইন্দোনেশিয়ার একটি এলাকা, সেই এলাকা মানে ইন্দোনেশিয়া এক সময় একটা তাদের যে বিভিন্ন দ্বীপগুলো বিভিন্ন লোকের হাতে, মানে সাম্প্রদায়িক শক্তিদের হাতে ছিল। তো এর মধ্যে পূর্ব তিমুর নামক যে এলাকাটি, এটি ওখানে ফ্রান্স দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে রেখেছিল। তো এই পূর্ব তিমুরটিকে ইন্দোনেশিয়া থেকে আলাদা করে সেখানে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করেছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। এবং সেখানকার যিনি প্রধান, অর্থাৎ পশ্চিমাদের দালাল মিস্টার গুসমাও, তাকে আবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার তিনি খুব ঘনিষ্ঠ বন্ধু। সালাম আলাইকুম। জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখেছি। যে প্রথমে যে দাবিটা ছিল, সেই দাবি যখন বাস্তবায়ন হয়েছে, তখন আস্তে আস্তে এই দাবিকে বাস্তবায়নকারী যারা মাঠে ময়দানে ভূমিকা রেখেছেন, তারা নিজেরা রাজনৈতিক একটা শক্তিতে পরিণত হয়েছেন। ইভেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আর সরকারের একটা বিশেষ আশীর্বাদ তাদের প্রতি রয়েছে। এখন একটা গ্রুপ, এই টোটাল আন্দোলনের মধ্যে একটা গ্রুপ বেনিফিটেড হয়েছেন, হাতে গোনা 10 থেকে 15 জন। তাদের আশেপাশে হয়তো আরো 20-50 জন, আমরা ধরে নিতে পারি সব মিলে 100 জন। তো সারা বাংলাদেশে এই যে আন্দোলনটা ঘটে গেল, যারা সমন্বয়ক ছিলেন, যারা সংগঠক ছিলেন, ওই মুহূর্তে যার যার মতো সে কাজ করেছে। কিন্তু ফাইনালি যখন আমরা দেখলাম যে উপদেষ্টা কমিটি, এরপরে যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলা, সেখানে বিশেষ একটা টিম, তারা শুধুমাত্র সবগুলো জায়গা সুযোগ সুবিধা ভোগ করছে। এখন বাকি যারা আছে, রেস্ট অফ দেম, তারা কি আসলে কোনো কিছুই প্রাপ্য না? আবার জাতীয় নাগরিক পার্টির যে এথিক্স অথবা তাদের যে গত 7 মাসের অ্যাক্টিভিটিস, এতে বাকি যারা সংগঠক আছে, সমন্বয়ক আছে দেশ জুড়ে, তারা কতটুকু সন্তুষ্ট? না, তারা সন্তুষ্ট না। আর এবার কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, নতুন এক স্লোগান নিয়ে মাঠে নামছে নতুন একটি রাজনৈতিক দল। এরাও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরাসরি পার্টিসিপেট করা ছাত্র, সমন্বয়ক এবং সংগঠক। তবে প্রশ্ন হচ্ছে, এদের মূল্যায়ন ডক্টর ইউনূসের কাছে কতটুকু হবে? জাতীয় নাগরিক পার্টি যতটুকু কিংস পার্টি হিসেবে ফ্যাসিলিটিস দিচ্ছে, নতুন এই রাজনৈতিক দলটা মাঠে নাইবা
টিকবে তো, নাম্বার 1। নাম্বার 2, আত্মপ্রকাশের যে অনুষ্ঠান ঘটবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির যে প্ল্যাটফর্মে দেখেছি সবাই গিয়ে জড়ো হয়েছেন, এই টিমটা এর ধারে কাছে পৌঁছাতে পারবে? আমার কেন জানি মনে হয় পারবে না। এটার পিছনে বেশ কিছু কারণ আছে। যাই হোক, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ, তার নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল আগামীকাল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামীকাল অথবা 2-4 দিন পরে 16ই মার্চ ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক আলী আহসান জুনায়েদ তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তারই পোস্টকে ঘিরেই আপনার তোলপাড়। এই যে জুনায়েদ আছেন, এই নতুন রাজনৈতিক দলটাতে একটা বড় পদে থাকার কথা ছিল তার, সেটা তিনি পাননি। তাকে ভিন্ন একটা পদে দেওয়া হয়েছিল, তিনি এবার সেটাতেও যাননি। এরপরে আজকে দেখলাম, এখন এখানে একটা বিষয় তো স্পষ্ট, জামাত ইসলামের সাথে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান যিনি আহ্বায়ক গেছেন নাহিদের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে শিবিরের যে বি টিম তারা নতুন এই রাজনৈতিক দলটিকে গঠন করতে যাচ্ছে। তবে নিজেদেরকে শিবিরের নেতা হিসেবে পরিচয় না দিয়ে বাকি যারা আছেন তাদেরকে একত্রিত করে নতুন আর একটা স্টেজ ক্রিয়েট করতে যাচ্ছে। আগামী এপ্রিলে আমরা সেই দলটার নাম, ঠিকানা A to Z হয়তো বা সামনে দেখতে যাচ্ছি। তবে এটা জাতীয় নাগরিক পার্টিকে ঠেকানোর জন্যই মাঠে নামছে। জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উদ্যোক্তা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক, অন্তরে শিবিরই কিন্তু, বাট এখন সাবেক। তো তিনি হচ্ছেন আলী আহসান জুনায়েদ নামক এই ব্যক্তি। তিনি বলছেন যে 36 জুলাই ফতেহ গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। পিলখানা, শাপলা, জুলাই গণহত্যার মতন অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতি, সামাজিক রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজ যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর বিপক্ষে তাদের কার্যকর অবস্থান গৌণ হয়ে পড়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে তারা ইনক্লুড করেছে। এবার তিনি বলছেন যে জুলাই আহত যারা আছেন এবং যারা নিহত আছেন তাদের স্বীকৃতির কাজটাও এই ডক্টর ইউনূস সরকার বা এই জাতীয় নাগরিক পার্টির যারা এখন বড় বড় নেতা হয়ে গেছেন তারা কেউই করেন নাই। সবাই শুধু জুলাই আগস্টের মানুষদেরকে ভাইজা অ্যাডভান্টেজ দিচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণঅভ্যুত্থান পক্ষের সব রাজনৈতিক এবং সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। খারাপ না, আরো 2-4-10টা রাজনৈতিক দল আসুক দেশে, তারাও বুঝুক তাদের প্রতি জনগণের আস্থা কতটুকু, কয়টা ভোট মাঠে পাওয়া যায়। একাধিক রাজনৈতিক দল থাকলে আমাদের জন্য ভালো। কেন ভালো? যে আমাদের কাছে বিকল্প অপশন থাকবে। কেউ তালিবালি করলে আমরা বিপরীত দলকে ভোট দিয়ে দিব। ইভেন তাদের মধ্যে একটা ইয়া থাকবে কি যে না আমরা একা রাজত্ব করবো, এই দিনটা শেষ, নতুনটা মাঠে নামছে। খারাপ না। আপনার কি মনে হয় যে এই টিমটা জাতীয় নাগরিক পার্টির সামনে দাঁড়াতে পারবে? ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে টাইটেল ছিল এটা কিন্তু আমার নিজস্ব কোনো কথা না, এটা কিন্তু বলছে আপনার বাইরের দেশ থেকে একজন কথা বলছিল, সে তার নাম তুষার ভাই। তিনি বলছিলেন, তিনি তার টাইটেল এবং থাম্বনেলে লিখেছিলেন যে জাতিসংঘে মহাসচিব ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ক্ষমতা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। গাইস, এমন কিছু কথা বলছিলেন বা এমন কিছু টাইটেলে লিখছিলেন, এটা কিন্তু একটা গুজব এবং ফেক। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সঠিক তথ্যটা কাকে বলে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।